প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা যোজনী নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছি যে ভিন্ন ভিন্ন মৌল বা তাদের পরমাণু ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করছে এবং ওই সংশ্লিষ্ট যোজনীর দ্বারা আমরা যৌগ গঠনও দেখেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব যৌগমূলক ও তাদের যোজনী নিয়ে। তাহলে চলো প্রথমেই আমরা যৌগমূলকের সংজ্ঞাটা দেখে নেই। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। যৌগমূলকটা কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। তাহলে খেয়াল করে দেখো যে যৌগমূলক গঠন করতে গেলে কি করা লাগবে? কিছু পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে বা যুক্ত হয়ে কি করবে? ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণুর একটা গুচ্ছ তৈরি করবে এবং ওই পরমাণু গুচ্ছটা কি একটি মৌলের মতন আচরণ করবে। তখন সেই পরমাণু গুচ্ছটাকে আমরা যৌগমূলক বলবো। এখন যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক হতে পারে এবং এদের আধান সংখ্যাটাই কিন্তু মূলত এদের যোজনী নির্দেশ করে। তার আগে আমরা একটা যৌগমূলকের উদাহরণ দেখি। যেমন আমরা অ্যামোনিয়ামের নাম শুনেছি, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, এই অ্যামোনিয়াম আয়নটা গঠিত করতে গেলে যেমন তুমি এটা জানো যে NH3 এটাকে বলা হয় অ্যামোনিয়া, এটা একটা যৌগ। আর অ্যামোনিয়াম NH4+ এটা হচ্ছে একটা যৌগমূলক। এটা কিভাবে গঠিত হয়? এটা গঠিত হয় মূলত আমরা জানি যে অ্যামোনিয়া গঠন করতে গেলে NH3 এবং এই অ্যামোনিয়ার মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে H+ এর ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করে এবং এর ফলেই আমরা পাই কিন্তু অ্যামোনিয়াম আয়ন। একদম খুব সংক্ষেপে বলতে গেলে একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে এই অ্যামোনিয়াম নামক যৌগমূলকটার সৃষ্টি করে। এরকম তুমি আরো কিছু যৌগমূলক দেখতে পাবে একটু পরেই, যেমন কার্বনেট, সালফেট কিংবা নাইট্রেট ইত্যাদি। তাহলে তুমি দেখো যে এখানে যে অ্যামোনিয়ামটা, এই অ্যামোনিয়াম আয়নটা কিংবা অ্যামোনিয়াম যৌগমূলকটা যখন বিভিন্ন মৌল, অন্যান্য মৌল যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, তুমি নাম শুনে থাকবে, অ্যামোনিয়াম ক্লোরাইড যখন সে গঠন করছে তখন কিন্তু সে পুরোটাই একটা মৌল হিসেবে আচরণ করছে। আর এটা তো আমরা জানি একটা মৌল, অর্থাৎ তুমি দেখো তুমি সোডিয়াম ক্লোরাইডের গঠন দেখেছো, কি হয়? একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এখানকার ঘটনাটাও সেরকমই, যে নাইট্রোজেন এবং কি হাইড্রোজেন এইভাবে একটি অ্যামোনিয়াম আয়ন গঠন করে। আর এই অ্যামোনিয়াম আয়নটাই কি করে? অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় এরকম অ্যামোনিয়াম ক্লোরাইড বানিয়ে ফেলছে, তাই তো? তার মানে একটি মৌলের মতন সে আচরণ করছে এই পরমাণু গুচ্ছটা। আশা করি তুমি যৌগমূলকের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার আমরা একটু ডিটেলস পড়াশোনায় চলে যাই। কি সেটা? যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যোজনীটা নির্দেশ করে। অর্থাৎ একটু আগে তুমি দেখলে যে অ্যামোনিয়ামের কয়টি আধান রয়েছে? একটি প্লাস ছিল সেখানে, তার মানে অ্যামোনিয়ামের যোজনী হবে 1। আর যোজনী যেহেতু আমরা জানি যে একটা চিহ্ন মুক্ত সংখ্যা, এখানে প্লাস মাইনাসের কিছু নেই, তবে আধানে প্লাস মাইনাস থাকবে। যেমন তুমি পাশের ছকটাতে লক্ষ্য করলেই বুঝতে পারবে, এই ছকটা তোমরা তোমাদের বইয়েও দেখতে পাবে। এখানে প্রথমে যে যৌগমূলকটার নাম বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম NH4+। এখানে প্লাস চিহ্ন কয়টি? একটি। তার মানে এই অ্যামোনিয়াম যে যৌগমূলকটা তার আধান হচ্ছে +1, তার চার্জ হচ্ছে +1। আর এই আধানের যেই সংখ্যাটা, আধান সংখ্যাটা, এটাই হচ্ছে তার যোজনী। কত? শুধু 1। যোজনীতে আমরা প্লাস মাইনাস লিখবো না, কারণ যোজনী হচ্ছে চিহ্নমুক্ত একটা সংখ্যা, কিন্তু আধান চিহ্নমুক্ত সংখ্যা নয়। আধানে চিহ্নও থাকবে এবং মানও থাকবে। এরপরে যৌগমূলকটা হচ্ছে কি? কার্বনেট CO3 2-। তার মানে এখানে চার্জ কত? এখানে চার্জ হচ্ছে -2 বা 2-। আমরা জানি যে এই ধরনের সংকেত লিখতে গেলে কি করা হয়? আগে মানটা লেখা হয়, পরে চিহ্নটা দেওয়া হয়। আর তুমি যখন এমনি বলবে যে তার আধানটা কত, তুমি এভাবে বলবে যে -2 কিংবা +1 কিংবা -1। তাহলে কার্বনের যৌগমূলকের আধান হচ্ছে -2, তার মানে তার যোজনীটা কত? 2। তার মানে আধান যেই সংখ্যাটা, এই সংখ্যার মানটাই হবে তার যোজনী। হাইড্রোজেন কার্বনেট কিংবা এর অপর নাম হচ্ছে বাইকার্বনেট, এর সংকেতটা কি?
HCO3 মাইনাস। যেহেতু এরা সবাই যৌগমূলক, এদের সবারই কি চার্জ থাকবে প্লাস কিংবা মাইনাস। এবং কিভাবে গঠিত হচ্ছে? বাইকার্বনেটে একটা হাইড্রোজেন, একটা কার্বন এবং 3টা অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় এবং চার্জটা হচ্ছে কি মাইনাস বা -1। তাহলে এর আধানটা -1, এর যোজনীটা হবে 1। ঠিক একইভাবে সালফেটের ক্ষেত্রে তার সংকেতটা SO4 2-, এর আধানটা হচ্ছে -2, মানে এই চার্জটাই আর কি, যোজনী হচ্ছে 2। হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট বলা হয়, দেখো যেখানে হাইড্রোজেনের সাথে সালফেট যুক্ত হয়ে যাচ্ছে। তুমি এখানেও খেয়াল করো যে একটা হাইড্রোজেনের সাথে যখন কার্বনেটটা যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। আর এখানেও দেখো সালফারের সাথে যখন একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট। তার যোজনীটা -1, সরি তার আধানটা হচ্ছে -1, যোজনীটা হচ্ছে শুধু 1, যোজনী শুধু সংখ্যা হবে। এরপরে তুমি সালফাইট দেখতে পাচ্ছ, সালফেট হচ্ছে SO4, সালফাইট হচ্ছে SO3। এখানে একটা সংক্ষেপে আমি তোমাকে একটা জিনিস, একটা শর্টকাট শিখিয়ে দিই। আইট এবং এটের মধ্যে কি তফাৎ রয়েছে। যেমন এখানে তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ এর নামটা হচ্ছে সালফেট এট, আর এটা হচ্ছে সালফাইট, ঠিক আছে। এবং এখানে তুমি খেয়াল করো SO4 আর এখানে হচ্ছে SO3, দুইটার ক্ষেত্রে 2-, তো সেটা নিয়ে আমি কথা বলছি না আর। তো আইটের ক্ষেত্রে তুমি মনে রাখবে কি যে এখানে তার জারণ মানটা কম হবে। জারণ মান কি? জারণ মান নিয়ে হয়তো পরবর্তী কোনো একটা চ্যাপ্টারে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এখানে তুমি খুব সংক্ষেপে মনে রাখো যে এখানে সালফেট এবং সালফাইটের মধ্যে যার মধ্যে অক্সিজেন সংখ্যাটা কম সেটা হবে আইট, আর যার মধ্যে অক্সিজেন সংখ্যাটা বেশি সেটা হবে এট। এজন্যই সালফেটে অক্সিজেন 4টি আর সালফাইটে অক্সিজেন হচ্ছে 3টি। আবার তুমি পরের যৌগমূলকগুলো লক্ষ্য করো, এখানে রয়েছে নাইট্রেট আর এখানে রয়েছে নাইট্রাইট। নাইট্রেটের ক্ষেত্রে তার সংকেতটা NO3-, আর নাইট্রাইটের ক্ষেত্রে NO2-। একটু আগে যেটা বলছিলাম যে আইটের ক্ষেত্রে সবসময় কম জারণ মানটা কিংবা অক্সিজেন সংখ্যা এখানকার অনুযায়ী, আর এটের ক্ষেত্রে জারণ মানটা বেশি বা অক্সিজেন সংখ্যা বেশি। তাহলে আমরা লক্ষ্য করি যে নাইট্রেটের ক্ষেত্রে তার সংকেতটা হচ্ছে NO3-, আর নাইট্রাইটের সংকেতটা হচ্ছে NO2-। আর এদের দুইজনের ক্ষেত্রে আধানটা কত? -1 করে তাদের হচ্ছে আধান বা চার্জ। যোজনীটা কত? 1, নাইট্রেটের ক্ষেত্রে 1। এরপরে চলে আসছে ফসফেট। ফসফেটও একটা যৌগমূলক যার সংকেতটা হচ্ছে PO4 3-। তো তুমি এখান থেকে বুঝতে পারছো যে এর চার্জটা হবে -3 আর এর যোজনীটা হবে শুধু 3। এরপরেই আমাদের খুবই পরিচিত একটা যৌগমূলক, সেটা হচ্ছে হাইড্রক্সাইড, যেটা হচ্ছে OH-। তার মানে এখানে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে একটা যৌগমূলক গঠন করছে, তার চার্জটা কত? -1, তার যোজনীটা কত? 1। সর্বশেষ যে যৌগমূলকটা আমরা পড়ব আমাদের সিলেবাসে সেটা হচ্ছে ফসফোনিয়াম, PH4+। তাহলে একটা ফসফরাস এবং 4টা হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হচ্ছে এই যৌগমূলকটা, এবং এর ক্ষেত্রে তার চার্জটা হচ্ছে +1 আর যোজনীটা হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করো যে তোমাকে আমি যদি র্যান্ডমলি কোনো একটা যৌগমূলকের সংকেত দেই, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে যে এটা আসলে কোন যৌগমূলক। যেমন বাম পাশে তুমি খেয়াল করো যে আমি CO3 2- বলছি, তুমি বুঝতেই পারছো যে তার যোজনীটা হবে কত? 2, তার চার্জটা কত? -2, কিন্তু তার নামটা তোমাকে মুখস্থ করা লাগবে। এর নামটা হচ্ছে কার্বনেট বা কার্বনেট যৌগমূলক। আবার তোমাকে যদি আমি বলি যে NO3-, তুমি এর সংকেতটা দেখে বুঝতে পারছো যে এর চার্জটা কত? -1, এর যোজনীটা হচ্ছে শুধু 1, কিন্তু তার নামটা কিন্তু তোমাকে মুখস্থ করা লাগবে। এর নামটা হচ্ছে নাইট্রেট। তাহলে এভাবেই তুমি যৌগমূলকের নাম, সংকেত এবং তাদের আধান ও যোজনীগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। এবার আমরা এই চ্যাপ্টারের নতুন একটা টপিকে আলোচনা করব, সেটা হচ্ছে যৌগের রাসায়নিক সংকেতের। তাহলে চলো আমরা শুরু করি যে একটা যৌগের রাসায়নিক সংকেত আসলে কিভাবে নির্ণয় করা হয়। আমরা এর আগে অণু, পরমাণু, যৌগ, মৌল নিয়ে আলোচনা করে এসেছি। আমরা জানি যে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট যে কণাটা সেটাকে আমরা পরমাণু বলি, আর যৌগিক পদার্থের সবচেয়ে ছোট কণাটাকে আমরা অণু বলি। তার মানে অণু গঠন করতে গেলে পরমাণু লাগে, এটা আমরা পূর্বেও দেখে এসেছি। যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটাকে প্রকাশ করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে
দেখতে পাচ্ছি যে এখানে H2O হচ্ছে কি পানির অণুর সংকেত, তাই তো? এখন এই যে আমরা সংকেতটা পানির অণুর সংকেত বলছি কেন, এখানে একটু আগে খেয়াল করো যে এখানে প্রতীক এবং সংখ্যার কথা বলা হচ্ছে, যে আসলে কিসের প্রতীক এবং সংখ্যা? ওই অণুটাতে যে পরমাণুগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেন পরমাণু কয়টি রয়েছে? 2টি, এবং অক্সিজেন পরমাণু হচ্ছে 1টি। তার মানে আমি যদি আলাদা করে এদের কথা বলতাম, তোমাকে এভাবে বলতাম যে 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু মিলে আমাদের এক অণু পানি সৃষ্টি করে, ঠিক আছে? আর পানির ক্ষেত্রে তার গাঠনিক সংকেতটা এরকম, গাঠনিক সংকেত নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বলবো, আলোচনা করব। তার মানে 2টি হাইড্রোজেন পরমাণু যখন 1টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়, সেখান থেকে আমরা কি পাই? এক অণু পানি পাই। এবার আমাদেরকে খেয়াল করা লাগবে যে আমরা তার সংকেতটা কিভাবে প্রকাশ করব। একটু লক্ষ্য করো, যেখানে হাইড্রোজেন কয়টি? 2টি। এই 2টাকে ছোট করে তার ডান দিকে লেখা হয়েছে, আর অক্সিজেন পরমাণু রয়েছে 1টি। এইটা কম্বিনেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি পানির সংকেত। ভাইয়া অক্সিজেনটা আগে হলো না কেন? এমন কি হতে পারতো যে আমরা পানির সংকেত OH2 লিখবো? না, এটা আসলে সম্ভব নয়। কারণ আমরা যখন কোনো একটা পদার্থের সংকেত লিখি, তখন ধনাত্মক ধর্মী পরমাণুগুলোকে বা ধনাত্মক যে মৌলগুলোকে তাদেরকে আমরা বাম দিকে রাখি, আর ঋণাত্মক গুলোকে আমরা ডান দিকে রাখি। অন্যভাবে বলতে গেলে আমরা ধাতুগুলোকে বাম দিকে রাখি, অধাতুগুলোকে ডান দিকে রাখি। কিন্তু ভাই এখানে হাইড্রোজেন তো অধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু হলেও সে কিন্তু ধাতুর মতন আচরণ করে, এবং খেয়াল করে দেখো তার অবস্থান কিন্তু গ্রুপ 1-এ অন্যান্য ধাতব মৌলগুলোর সাথে। তো সেজন্যই OH2 না হয়ে সেটা হবে H2O। আশা করি বুঝতে পেরেছো, এবং তুমি সামনে যত যৌগ দেখবে এই জিনিসটা লক্ষ্য করবে। এবার আমরা পরবর্তী উদাহরণটাতে চলে যাই। না, আমরা প্রথমে ডেফিনেশনটা দেখে ফেলি তাহলে। মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। এবার আমরা তাহলে লক্ষ্য করে দেখি যে পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি। নিয়মটাই বা কি? আমরা রাসায়নিক সংকেতের সংজ্ঞাটা দেখলাম। তো রাসায়নিক সংকেত লিখতে গেলে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংখ্যাটাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট আকারে লেখা হয়। এবার আমরা যদি কিছু নিয়মে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে, খেয়াল করে দেখো, নিয়মে প্রথমেই বলা হচ্ছে কি, কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা একটু আগে পানির উদাহরণটা দেখেছি, এখানে নাইট্রোজেন অণুর সংকেত। আমরা জানি যে 2টি নাইট্রোজেন পরমাণু মিলে একটি নাইট্রোজেন অণু গঠন করে, তার মানে তার সংকেতটা হবে N2। N2 মানে কি? এখানে 2টি নাইট্রোজেন পরমাণু রয়েছে, তাই তো? এবং এই 2টাকে ডান পাশে নাইট্রোজেনের যে প্রতীকটা তার ডান পাশে ছোট করে লেখা হচ্ছে। আমি যদি এখানে তোমাকে একটু লিখে দেখাই, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। কয়টা নাইট্রোজেন মিলে, নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু হয়? 2টা। এই 2টাকে আমরা এখানে লিখবো ছোট করে। এরপরে খেয়াল করে দেখো, এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন হাইড্রোজেন H2, ক্লোরিন Cl2, অক্সিজেন O2। এরা সবাই কি? দ্বিপারমাণবিক গ্যাস, তার মানে 2টি করে পরমাণু মিলে একটি গ্যাসের অণু সৃষ্টি হয়। ওজনের ক্ষেত্রে আমরা ওজোন গ্যাসের নাম শুনেছি, এর একটি অণুতে 3টি অক্সিজেন পরমাণু থাকে, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস O2। আর ওজোনের সংকেতটা হচ্ছে O3, কারণ কি? 3টি অক্সিজেন পরমাণু মিলে একটা ওজোনের অণু গঠন করে। এরপরে খেয়াল করো, কিছু মৌল অণু গঠন করে না, তাই তাদেরকে শুধু প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা ধাতু, যে ধাতুগুলোর প্রতীক দেখে এসেছি, সকল ধাতুকে তাদের প্রতীক দ্বারা দেখানো হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আয়রনকে কিভাবে লেখা হয়? তার প্রতীক দ্বারা। তার প্রতীক কি? Fe। একইভাবে সোডিয়াম Na, নিকেল Ni, ক্যালসিয়াম Ca, পটাশিয়াম K দ্বারা প্রকাশ করছি আমরা। এরপরে নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু গঠন করে না। আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস তার শেষ কক্ষপথের ইলেকট্রন ভাগাভাগি করছে না, কিংবা কাউকে দান করছে না, কিংবা কারো কাছ থেকে গ্রহণও করছে না।
তাদের এই সর্বোচ্চ স্থিতিশীলতার জন্য তারা কোনো অণু গঠন করে না, তাই নিষ্ক্রিয় এই গ্যাসগুলোকে বোঝাতে আমরা কি তাদের শুধু তাদের শুধু প্রতীকটা ব্যবহার করব। যেমন হিলিয়ামকে বোঝাতে আমরা কি HE, এরকম আরো রয়েছে যেমন আর্গন AR, নিয়ন NE, জেনন XE, তাদের শুধু যে প্রতীকটা সেটা দিয়ে আমরা তাদেরকে প্রকাশ করে থাকি। এরপরে খেয়াল করে দেখো আরো দুটি বড় বড় নিয়ম রয়েছে। আমরা যদি দ্বিতীয় নিয়মটাতে আসি, যে কখনো কখনো কোনো যৌগের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়। তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, তাহলে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। ভাইয়া কি বললেন, এটা কিছুই তো বুঝলাম না। একটু খেয়াল করো, আমরা যখন অন্য কোনো একটা যৌগ গঠন করব, যেমন কার্বনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আমরা যদি বলি, কার্বনের যোজনী কত? তার যোজনী হচ্ছে 4। এটা অক্সিজেনের নিচে ডান পাশে লিখতে হবে। আর অক্সিজেনের যোজনীটা কত? 2। এটা কার্বনের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো যে এটা হতো কার্বন ডাই অক্সাইডের সংকেত, কিন্তু এখানে কার্বন 2, অক্সিজেন 4। এখানে 2 এবং 4 একটা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সেটা কত? 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 2কে 2 দ্বারা বিভাজ্য করলে পাই 1, আর এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 2। তার মানে C1O2 এরকম হওয়ার কথা কার্বন ডাই অক্সাইডের সংকেতটা, কিন্তু 1 সংখ্যাটাকে আমরা লিখি না, এটা উহ্য থাকে। তার মানে CO2, মানে আমরা কিছু না লিখলে ধরে নেই যে ওখানে একটা 1 আছে। তাহলে এইভাবে আসে কার্বন ডাই অক্সাইডের সংকেতটা, যেখানে একটা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এটা যদি না হতো, যেমন তুমি লক্ষ্য করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlO, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠিত হয়। অ্যালুমিনিয়ামের যোজনী কত? আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী কত? 2। এখানে কি বলা হচ্ছে যে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। তাহলে অ্যালুমিনিয়ামের যে যোজনীটা 3, এটা লিখবো আমি অক্সিজেনের ডান পাশে নিচে ছোট করে, আর অক্সিজেনের যোজনী যে 2, এটা লিখবো আমি অ্যালুমিনিয়ামের ডান পাশে ছোট করে। এটাই হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। আবার তুমি পরের উদাহরণটা লক্ষ্য করো, যে ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা জানি যে ক্যালসিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হয়। এখানে ক্যালসিয়ামের যোজনী কত থাকে? 2, ক্লোরিনের থাকে 1। তাহলে এখানে আমরা ক্যালসিয়ামের ডান পাশে লিখবো ক্লোরিনের যোজনীটা, আর ক্লোরিনের ডান পাশে লিখবো ক্যালসিয়ামের যোজনীটা, মানে উল্টো করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা হবে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। আবার তুমি এটার কথা চিন্তা করো, আমরা জানি যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার যোজনীটা কত? 2। আবার এখানে তুমি কাকে দেখতে পাচ্ছ? PO4 3-, মানে আমরা ফসফেট আয়ন, তার যোজনীটা কত? 3। তো এদেরকে মিলে আমরা যখন যৌগ বানাবো সেটা কি হবে? সেটা এরকম হবে দেখতে, Mg, এরপরে PO4। এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, যৌগমূলকের সংখ্যা যদি একাধিক হয়, কারণ এখানে 2 আসছে ম্যাগনেসিয়াম থেকে, এখানে ফসফেটের 3 যাচ্ছে ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে খেয়াল করো যেখানে যৌগমূলক সংখ্যা কয়টি? 2টি। এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে লেখা হয়, যেটা পরের পয়েন্টটাতে আমরা দেখাচ্ছি। আমি এটা একটু মুছে দিলাম। পরের পয়েন্টটাতে লক্ষ্য করো যে কোনো যৌগমূলক একাধিক সংখ্যক থাকলে যৌগমূলকটিকে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটে রেখে তারপর সংখ্যাটা লিখতে হয়। যেমন এই যে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়ামের যোজনী কত? 1, যেটা হবে ফসফেটের ডান পাশে, আর ফসফেটের যোজনী কত? যেটা হবে 3, সেটা হবে অ্যামোনিয়ামের ডান পাশে। আর যৌগমূলক দিয়ে যখন আমি সংকেত লিখবো তখন সেখানে প্লাস মাইনাস গুলো আর আসবে না, তারা তো আর আয়ন আকৃতিতে থাকছে না, তারা যৌগ গঠন করে ফেলছে। তাহলে NH4 3, PO4 1, কিন্তু 1টাকে তো আমরা রাখবো না, তাহলে PO4 নর্মালি হলো আর NH4 এর সাথে 3। তার মানে এই সংকেতটা কি নির্দেশ করছে? যে এখানে অ্যামোনিয়াম অণু রয়েছে 3টি আর ফসফেট রয়েছে 1টি। একইভাবে অ্যালুমিনিয়াম সালফেটের কথা তুমি চিন্তা করো, এটা আমি একটু ভেঙে করে দেখাই। অ্যালুমিনিয়াম সালফেটে আমরা জানি কি অ্যালুমিনিয়াম তার যোজনীটা কত? 3, আর সালফেট SO4 2-, মানে আমি পুরো যৌগমূলকটাকে লিখছি, তার যোজনীটা হচ্ছে 2। তার মানে অ্যালুমিনিয়াম 3+ আয়নের সাথে
সালফেট আয়নটা যুক্ত হবে, যুক্ত হয়ে কি গঠন করবে, Al তারপরে SO4। এবার কার সংখ্যাটা কত, অ্যালুমিনিয়ামের যোজনীটা হবে সালফেটের ডান পাশে, তাহলে সালফেট তো একটা যৌগমূলক, এই জন্য একে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তারপরে আমি 3 দিলাম, আর সালফেটের যোজনীর কত 2, যেটা হবে অ্যালুমিনিয়ামের কাছে। আচ্ছা ভাইয়া, ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমি না দিতাম জিনিসটা কেমন দেখাতো, তখন জিনিসটা কিন্তু এরকম দেখাতো, খেয়াল করো, Al2SO4, কিন্তু কয়টা, 3টা। তুমি কি এখানে তখন 3 লিখতে, তখন কি হলো, এটা অক্সিজেন 43টা মনে হচ্ছে। এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি। যৌগমূলক একাধিক থাকলে ফার্স্ট ব্র্যাকেট কেন দিতে হয় তোমরা আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে 3 নম্বর পয়েন্টটা, যদি দুটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটাকে লিখতে হবে। যেমন একটু আগে কিন্তু আমি কার্বন ডাই অক্সাইডেরটা দেখিয়ে এসেছি, প্রথম পয়েন্টটা, সরি আমরা একটু এগিয়ে গেছি। যেমন দেখো, আমি কিন্তু ইতিমধ্যেই কার্বন ডাই অক্সাইডেরটা দেখিয়ে এসেছি। ফেরাস সালফেটের ক্ষেত্রেও ঘটনাটা কিন্তু একই রকম, কারণ আমরা জানি আয়রনের যোজনী ফেরাস সালফেটে 2 এবং সালফেটের যোজনীয় কত, 2। তাহলে নর্মালি এই জিনিসটা এরকম হওয়ার কথা, এটাও 2 এটাও 2, কিন্তু এই 2 এবং এই 2 সাধারণ সংখ্যা 2 দ্বারা কি বিভাজ্য হয়, তার মানে এটা কি হবে Fe1 আর হবে SO4 1, কিন্তু 1 তো আমরা লিখবো না, তাহলে FeSO4। খেয়াল করে দেখো, সালফেটের চারিদিকে কিন্তু আর ব্র্যাকেটটা নেই, কারণ এখানে একটি সালফেট রয়েছে, মানে যৌগমূলকের সংখ্যা এখানে একাধিক নয় বরং একটি, আর আয়রন একটি। তো বাহ্যিক দৃষ্টিতে তোমার মনে হতে পারে যে এইভাবে যৌগটা গঠন হচ্ছে, কিন্তু না, আমরা আসলে সাধারণ সংখ্যাটা দিয়ে ভাগ করে দিয়েছি। আবার তুমি পরের যৌগটা দেখো, বোরন নাইট্রাইড। এই বোরন নাইট্রাইডের ক্ষেত্রে তার সংকেতটা কি, B1N1। এটা কি এরকমই না, এই সংকেতটা আসলে এরকম না। সংকেতটা কি রকম, সংকেতটা হচ্ছে বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3। তার মানে নাইট্রোজেনের যোজনী বোরনের পাশে লিখলাম, আর বোরনের যোজনী নাইট্রোজেনের পাশে লিখলাম। সাধারণ সংখ্যা 1 দিয়ে ভাগ করলে এটা হবে B1, এটা হবে N1, কিন্তু 1 তো আমরা লিখবো না, আমরা তাহলে লিখতে পারি বোরন নাইট্রাইড Bn। তার মানে তুমি দেখো, তুমি বোরন নাইট্রাইডের কথাটা বললে আমি কিন্তু এই সংকেতটা লিখে দেবো তোমাকে, কিন্তু এতে করে তুমি কিন্তু বুঝবে না যে এখানে আসলে বোরন নাইট্রাইড গঠনের ক্ষেত্রে কয়টি বোরন থাকে, কয়টি নাইট্রোজেন থাকে। এটা জানার জন্য তোমাকে প্রধান সংকেতটার দিকে কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা, আজকের ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিও ক্লাসে একটু আগে আমরা যেই সকল যৌগমূলকগুলোকে চিনে এসেছিলাম, যেমন অ্যামোনিয়াম সালফেট, কার্বনেট, নাইট্রেট, এদের আধান এবং যোজনী তো আমরা দেখে এসেছি, কিন্তু সংকেতগুলো কিভাবে লিখতে হয় আমরা তো আজকের ক্লাসে রাসায়নিক সংকেত নিয়ে লেখার নিয়মটা শিখলাম, সব ধরনের যৌগের ক্ষেত্রে কিংবা অণুর ক্ষেত্রে। তো এই সংকেত লেখাটা আমরা পরবর্তী ভিডিও ক্লাসে যৌগমূলকের উপরে অ্যাপ্লাই করব। অর্থাৎ তুমি এই যে খেয়াল করলে না যে অ্যামোনিয়াম ফসফেট কিভাবে গঠিত হচ্ছে, কিংবা অ্যালুমিনিয়াম সালফেট, কিংবা ম্যাগনেসিয়াম ফসফেট, এখানে কার যোজনী কার নিচে ডান পাশে ছোট করে লেখা হয় তুমি বুঝতে পেরেছো, উল্টোটা। অর্থাৎ এখানে ফসফেটের যোজনীটা এখানে লেখা হচ্ছে ম্যাগনেসিয়ামের পাশে, আর ম্যাগনেসিয়ামের যোজনী লেখা হচ্ছে এখানে ফসফেটের পাশে। আর একাধিক যোজনী থাকলে, যেমন এখানে সালফেট 3টি, সেটা যোজনী না, একাধিক যৌগমূলক থাকলে সেটা কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে তারপরে এই সংখ্যাটা দিতে হয়। তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে আরেকটু বিস্তারিত আলোচনা করে আমরা যোজনী এবং যৌগমূলক টপিকটা থেকে বের হয়ে যাব আমরা, আর তার পাশাপাশি আমরা আণবিক সংকেত ও গাঠনিক সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।